দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনেক চিত্র। আমরা অনেক চুক্তিভিত্তিক নিয়োগের পদধারীদেরও পরিবর্তন দেখতে পাচ্ছি। এসব বদল হচ্ছে রাজনৈতিক পরিচয়, ফলে সমালোচনা আলোচনা উভয়ই আছে। এসবের ইতিবাচক নেতিবাচক দিক নিয়েও চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বিশ্লেষণ করতে চাই আমরাও আজকে এসব বিষয় নিয়ে, এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগতম জানাই আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক আল মামুন রাসেল। স্বাগতম আপনাকে। আমি আজকে মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যদি বলি, অনেক জায়গায় পরিবর্তন হলো, গভর্নর পরিবর্তন হলো, 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এই পরিবর্তনগুলো রাজনৈতিকভাবেই হয়, ইতিপূর্বেও আমরা দেখেছি। স্বাভাবিকভাবে এতে কিন্তু একটি প্রশ্নও আসে, তাহলে পরিবর্তনটা আমরা কোথায় পেলাম, মানে রাজনৈতিক সিস্টেমে কি নতুন কিছু পেলাম কিনা? ধন্যবাদ রনি রেজা আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক আমাদের মামুন রাসেল। দেখুন, আপনি যেটা বলছেন, আমরা এক সময় 80-র দশকে আমরা যখন কথা বলতাম, তখন আমরা বলতাম যে আমাদের একটা সংগঠনের বাইরে একটা ছোটো পাঠচক্র ছিল। সেখানে আমরা বলতাম যে জানার জন্য জানা নয়, পরিবর্তনের জন্য জানা। জ্ঞান অর্জন শুধু নিজের ভিতরে অন্তরকে বিকশিত করানো, এটা ছড়িয়ে দেওয়া এবং এটার আলোকে সমাজে পরিবর্তনের জন্য একটা চেষ্টা করা। তো প্রথম কথা হচ্ছে যে এখানে যে আপনি যে পরিবর্তনটা দেখছেন, তো সেই পরিবর্তনটা পজিটিভ কিনা। ধরুন, বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে, যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বটা সেটা দিয়েছে। আমি মনে করি এটা ক্ষমতা দেয়নি, একটা দায়িত্ব দিয়েছে বাংলাদেশের মানুষ। এবং আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, তিনি এই দায়িত্বটা যথাযথভাবে, যারা দায়িত্ব দিয়েছেন তারা কিসে খুশি হবেন, মানে বাংলাদেশের এই যে আমরা আমাদের মামুন রাসেলের সাথে দেখছি সংবিধানের সাথে একে দেখবেন লেখা আছে এই রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু ইংরেজিটা অন্যভাবে, অল পাওয়ার্স বিলংস টু পিপল। যাই আমরা আমাদের দেশের ইয়ারা এটার বাংলা করেছেন, সকল ক্ষমতা বা রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের মালিক জনগণ। তো আপনার প্রথম কথা হচ্ছে বিএনপি যে আন্দোলনটা সংগ্রামটা করছিল হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই ফ্যাসিবাদের আমরা শেষের দিকে কনক্লুশনে আসছিলাম যে আমরা রাষ্ট্রের মানুষ যে মালিকানাটা, জনগণ যে মালিকানাটা হারিয়ে ফেলছে, আমরা এই মালিকানাটা জনগণের কাছে ফেরত দিতে চাই। এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। এই মালিকানাটা প্রয়োগের ব্যবস্থাটার নাম হচ্ছে নির্বাচন। প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন, পরের ধাপগুলি হচ্ছে জনগণের মালিকানাটা ওই মালিকের ইচ্ছা অনুযায়ী যে সরকার পরিচালনা করা। এটা হচ্ছে প্রতি মুহূর্তেই মালিকানার যে প্র্যাকটিসটা, প্রতি মুহূর্তেই মালিকানার প্র্যাকটিস, জনগণের চোখের দিকে, মনের দিকে, অন্তরের দিকে তাকানো সরকারের, যে জনগণ কি চায়। এটা হচ্ছে জনগণের মালিকানার প্রতি শ্রদ্ধাবোধ আপনার। আর জনগণেরও প্র্যাকটিস হচ্ছে এটা, সে নজরে রাখবে যে সরকার কী করছে। আপনি এর মধ্যে দেখবেন কতগুলো পরিবর্তন আছে। যেমন প্রধানমন্ত্রী, তিনি যে প্রটোকল পান, যেটা রাস্তা বন্ধ করে ওই আনইন্টারাপ্ট যাওয়া, সেটা তিনি ব্যবহার করছেন, গ্রহণ করেননি। হ্যাঁ, ট্রাফিক রুলসে কতগুলো পরিবর্তন এনেছেন। ভিআইপি ট্রাফিক রুলসে যেটা ছিল সেটাকে উনি বলছেন যে না, এটার দরকার নাই, যে মানুষের কোনোভাবেই ভোগান্তি করা যাবে না। আপনি দেখবেন যে ইভেন একদিন আগে, গতকালকে, উনি যখন সচিবালয় থেকে উসমানী উদ্যান, এখানে যদিও এটা একটু মাত্র কয়েকশো গজ, 500 গজ জায়গা বা 500 মিটার জায়গা, হাফ কিলোমিটার, তো উনি হেঁটে চলে গেছেন।
যে এইখানে রাস্তা বন্ধ করবে, ক্রসিং ভিআইপি ক্রসিং করবে, তো এইখানে একটা বড় জাম হবে রোজার দিনে, এটা এই জন্য আমি আপনাকে বলছি। তো এই পরিবর্তনগুলি তো পরিলক্ষিত হচ্ছে। এখন আসুন অন্য পরিবর্তন, যেটা সিটি কর্পোরেশনগুলিতে আপনি দেখেন যে আমরা যারা অফিসারদেরকে যারা ইউনূস সরকারের সময়, ডক্টর ইউনূস সরকারের সময় যে নিয়োগ দিয়েছিলেন, তারা কিন্তু সার্বক্ষণিক ছিলেন না, তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন কয়েক ঘন্টা। আপনি দেখবেন, আমি ধরুন একজনের নাম বলি, একটু দূরে আপনাকে ফোকাস করি, নাম হচ্ছে নজরুল ইসলাম মঞ্জু, খুলনার। নজরুল ইসলাম মঞ্জু দরজায় আপনি যদি রাত্রে 3টার সময় যান, 24 ঘন্টা তার বাড়ির গেট খোলা। আচ্ছা, নজরুল ইসলাম মঞ্জুর বাড়ির গেট 24 ঘন্টা খোলা। আসুন ঢাকার যে আমাদের কি বলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যাকে ঢাকা দক্ষিণের প্রশাসক করা হয়েছে, ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুল সালামের বাড়ির গেট 24 ঘন্টা খোলা। আসুন আমরা এখান থেকে যাওয়ার সময় গিয়ে ঘুরে ফিরে সেহরি কিতাব খেয়ে আমরা যাই ফজরের নামাজ এবং সেহরির মাঝখানে আপনি আব্দুল সালামের সাথে দেখা করতে পারবেন। আচ্ছা, আমি এইটা কি, যারা আমলা, যারা এডিশনাল সেক্রেটারি হয়েছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, 25 বছর বা 30 বছরের চাকুরি জীবনের যে একটা সুশৃঙ্খল লাইফ, 10টার সময় ঘুমিয়ে পড়া, ভোরে 5টার সময় উঠে ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করে তারপর 8টার সময় অফিসের দিকে রওনা দেওয়া, যাদের এই যে সুশৃঙ্খল লাইফে যারা করছেন, এদের দ্বারা কি জনগণ এই সেবাটা পাবে? আচ্ছা, আমি তাহলে এই জন্য প্রশ্নটি করতেই চাই, আপনি এই জন্য মনে করছি যে তারেক রহমান এই যে প্রশাসক বা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, না যুগান্তরকারী তো পরে বোঝা যাবে। আচ্ছা, আমি বলছি যে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমি পজিটিভলি প্রথম দেখতে চাই। আচ্ছা, এবং তারা জনগণকে কি সেবাটা ডেলিভারি করেন, তারা কি আচরণটা ডেলিভারি করেন, এইটা দিয়ে প্রমাণিত হবে যে তার সিদ্ধান্তটা যুগান্তরকারী ছিল। আমি প্রশ্নটি রাখতে চাই হচ্ছে মানে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন স্থানীয় সরকার খুব দ্রুতই দেওয়া হবে এবং ঢাকা 2 সিটির নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনকে তাগাদাও দেওয়া হয়েছে। তো যদি খুব দ্রুত সময়ের মধ্যেই হয় তাহলে অতিরিক্তভাবে প্রশাসন দেওয়ার প্রয়োজনীয়তাটা, আমি 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য মানুষকে কষ্ট দেব কেন? আচ্ছা, আমি আপনাকে বলছি যে 1 দিনের জন্য আমি মানুষকে কষ্ট দিব কেন? আমার হাতে তো লোক আছে। আচ্ছা, আমার হাতে লোক আছে, ডক্টর ইউনূসের হাতে সেই লোক ছিল না। আচ্ছা, তো ডক্টর ইউনূসের হাতে সেই লোক ছিল না, যার জন্য ডক্টর ইউনূস এটা করতে মানে এই এমনকি আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসের হাতে একজন যে কর্মকর্তার বাইরে যে এজাজ, এই যে উত্তর সিটি কর্পোরেশনের যে লোক যে নিয়োগ দিলেন, আমরা দেখলাম উনি হঠাৎ করে একজনের রিক্সা ভেঙে দিচ্ছেন, একবার বুলডো কি বলে এটাকে দিয়ে চাপ দিয়ে কি যে মেশিন, এটাকে দিয়ে ভেঙে দিলেন। লোকটা চিৎকার করে কান্না করলো, পরের দিন আবার লোকটাকে একটা রিক্সা কিনে দিলেন। তো এখন এই যে রিক্সা ভেঙে ফেললেন, এটা অমানবিকতা। রিক্সা কিনে দিলেন আমার টাকা, আপনার টাকা না, ঠিক আছে, এই সব ঘটনা তো বিশ্লেষণ করাই যাবে, দীর্ঘদিনের পলিটিশিয়ান যারা। কিন্তু আমি যদি একটু পার্থক্য আমি আপনাকে শুনবো, প্রশ্নটি করে রাখতে চাই, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার একটি গ্যাপ দেওয়ার পরেই হচ্ছে প্রশাসক নিয়োগ দেন এবং প্রশাসক চলে এবং বিএনপি এসে প্রশাসক নিয়োগ দিলেন। এই যে 3টা সময়, এই 3টা সময়ের পার্থক্যটা আমি একটু আপনাকে শুনবো। তার আগে একটু আমি আল মামুন রাসেল আপনাকে শুনতে চাই, এই যে পরিবর্তন, এই পরিবর্তনে আসলে আপনি কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছেন, ইতিবাচক নেতিবাচক, যদি আপনার বিশ্লেষণ করতেন। জি, অসংখ্য ধন্যবাদ রনি ভাই চমৎকার প্রয়াসে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মোশাররফ ভাইকেও অভিনন্দন জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি আজকের টপিকটা যেটা দিলেন সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন বা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির কতটুকু পরিবর্তন হয়েছে। আমি যদি আপনি বলেন রাজনীতির নেতৃত্বের পরিবর্তন 100% হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কতটুকু হয়েছে? আগে আমরা 17-18 বছর দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিল। আচ্ছা, কারণ কি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কেন বলা হতো? কারণ সে প্রত্যেকটা জায়গায় রন্দে রন্দে দলীয়করণ করেছে। এই দলীয়করণ করার কারণে একটা সময় তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রীতে থেকে উনি চলে গেলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রীতে। এটা একবারে ফ্রম বিগিনিং টু এন্ডিং
আমরা দেখেছি আমরা। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তাহলে তো আর একটা কিন্তু সময় বলা যায় না। হ্যাঁ মানে শুরু থেকে শেষ হ্যাঁ অবধি কিন্তু আমরা এবার নতুন বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 17-18 বছর নির্যাতন সহ্য করেছে, যারা বিরোধী দল আছে তারাও সহ্য করেছে, যারা সরকারি দল তারাও সহ্য করেছে। যিনি প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, উনি একটা সভ্য দেশে ছিলেন। আমরা ওনার খুব আশান্বিত ছিলাম, আমরা খুব আশাবাদী মানুষ, আমরা আশান্বিত ছিলাম যে কিছু বড় ধরনের পরিবর্তন হবে। কিছু পরিবর্তন হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। যে ওনার চাল চলন, ওনার চলাফেরা, উনি যে প্রোটোকল ব্যবহার করছেন এগুলো খুবই প্রশংসনীয়। উনি ওনার ছবি ব্যবহার করছেন না, পিছনে ওনার বাবা মায়ের ছবি ব্যবহার করছেন না, এগুলো খুব প্রশংসনীয়। কিন্তু বাংলাদেশের বেসিক প্রবলেম কিন্তু এখানে না। বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশ না, দেখেন এখানেও প্রশ্ন আছে, এখানেও প্রশ্ন আছে। আপনি জানেন আমরা এই যে এবার দুইটি ভোট হয়েছে, একটা গণভোট হয়েছে, আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচন হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপিকে 50% ভোট দিয়েছে, দেশ কে চালাবে এটার জন্য জনগণ ভোট দিয়েছে। আবার একটা গণভোট 69% মানুষ ভোট দিয়েছে দেশ কিভাবে চলবে। একটা হচ্ছে দেশ কে চালাবে, আরেকটা হচ্ছে দেশ কিভাবে চলবে। আপনি দেশ কে চালাবে 50% ভোট পেয়ে আপনি পুরো ক্ষমতা নিয়ে দেশ কিভাবে চলবে সেই প্রসিডিউরটা আপনি সংবিধানের দোহাই দিয়ে আপনি বলেন সংবিধানে যেহেতু নেই, শপথ নেই, এজন্য আমরা এটা নিব না। কিন্তু আপনি কি সংবিধানের প্রত্যেকটা জিনিস আপনি মানছেন? এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা নিয়েছিল, মানে যার মাধ্যমে আপনি সন্তান হয়েছেন বাবা, তার শপথটাও তো সংবিধানে ছিল না। উনি তো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং উপদেষ্টারা মন্ত্রীর শপথ গ্রহণ করেছেন। তখন তো অন্তর্বর্তী সরকারের কোনো শপথ সংবিধানে ছিল না। তাহলে যিনি পিতা তার যদি বৈধতা নিয়ে প্রশ্ন আসে, অসাংবিধানিক প্রশ্ন আসে, তাহলে তো সন্তানও তো অসাংবিধানিক হয়ে যাবে। তার মানে না, আপনার পিতা যেখানে হচ্ছে তার শপথটা যে আপনি তার মাধ্যমে তো বৈধ হচ্ছেন। জনগণের নির্বাচনের মাধ্যমে, কিন্তু নির্বাচনটা আয়োজন করেছে কে? ওই সরকার। ওই সরকার কি সংবিধানে আছে? অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে? নেই। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করছে সেটা সংবিধানে আছে? সেটা তো নেই। তাহলে এবং কি আমাদের সংবিধানে যেটা আছে, এই যে সংবিধানটা যেটা সবার ঊর্ধ্বে আমরা বলি, এই সংবিধানে বলা আছে আপনি নির্বাচন করবেন 90 দিনের মধ্যে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আরো 90 দিন, 180 দিন। 180 দিনের পরে যদি নির্বাচন করেন সেটা সরকারে অবৈধ হয়ে যায়। তারপরেও এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, জনগণের প্রয়োজনে এটাকে আমরা সাংবিধানিক ধরে নিয়েছি 106 এর মাধ্যমে। কিন্তু সেই সাংবিধানিক প্রয়োজনে তো গণভোট তো সংবিধানে নেই। গণভোট কি সংবিধানে আছে? কোন সংবিধানে নেই। এবং কি বাংলাদেশের প্রথম গণভোট হয়েছিল 1977 সালে। এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি এই গণভোটটা আয়োজন করেছেন, কিন্তু তখন কিন্তু গণভোটটা সংবিধানে ছিল না। গণভোটটা সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই 1979 সালে সংযুক্ত করা হয়েছে। তার মানে 1977 সালে জিয়াউর রহমান সাহেব যে গণভোটটা আয়োজন করেছে, সেই গণভোটটা কিসের উপর ভিত্তি করে আয়োজন করেছেন? ডক্ট্রিন অফ নেসেসিটি, জনগণের প্রয়োজনের কারণে। তো তাহলে সেই যদি সংবিধানে না থাকার পরেও গণভোট আয়োজন করেছেন, তাহলে এখন আমি যখন সংবিধানের দোহাই দিই, আপনি যে একটু আগে বললেন ছবি ব্যবহার, আমাদের সংবিধানের 4-এর খতে বলা আছে হচ্ছে এই কি বলে জাতির পিতার প্রতিকৃত, বলা আছে এই সামরিক বেসামরিক এবং কি সাহিত্য সাহিত্য প্রধানমন্ত্রী সবার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করতে হবে। এটা যদি ব্যবহার না করে, আমাদের 7-এর খয়ে বলা আছে যদি কেউ এটা ভায়োলেশন, এটাকে সংবিধান 142 সংবিধান পরিবর্তন করা যায় 142 দিয়ে আপনি 4-এর খটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। এটা বেসিক স্ট্রাকচারে পড়েছে। তার মানে যে সংবিধানের আপনি দোহাই দিচ্ছেন সেই সংবিধানে যেটা, এমনকি কেউ যদি 4-এর খ ভায়োলেশন করে তাহলে সে দেশদ্রোহী হবে, আমাদের সংবিধান বলেছে 4-এর খ। তাহলে আপনি যে ছবি ব্যবহার করছেন না, এই জায়গায় আমি বলি যে সংবিধান হচ্ছে লবণের মতো, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেই, যার যতটুকু প্রয়োজন নাই ততটুকু ফেলে দেয়। আপনি যখন সংবিধানের দোহাই দিয়ে আপনি সংস্কার কমিশনের যে শপথ সেটি গ্রহণ করলেন না, সংবিধানের শপথটা নেই, কিন্তু তার বিপরীতে আপনি যখন এই ছবিটা ব্যবহার করছেন না, তাহলে কি সংবিধান কি বলবৎ আছে? সংবিধান কি বলবৎ আপনি রাখলেন? এটা তো বেসিক স্ট্রাকচার, এটা পরিবর্তন করতে পারবেন না। এখন কথা হচ্ছে আমাদের যে মেইন বিষয়টা, আমি আপনার প্রশ্নের কারণে ওইদিকে গেলাম, কিন্তু যে মেইন বিষয়টা সেটা হচ্ছে দলীয়করণ। আমি আশা করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী উনি দল মত ঊর্ধ্বে উঠে, আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গা, কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, আপনি যিনি গভর্নর ছিলেন সবাই সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, কিন্তু ফাহাম সাহেব ওনার পক্ষে কথা বলেছেন না। আপনি তো ওনার বিরুদ্ধে সরাসরি কোনো এলিগেশন নেই, কিন্তু একটা লোককে আপনি সরাবেন। আপনি তো বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব
ইন্ডিং হয়েছে, মবটাকে ইন্ডিং হয়েছে, আপনাদের মব করে সরালেন এবং কাকে বসালেন? যদি এমন হতো তার চেয়ে যোগ্য কাউকে বসাইতেন তাহলে কোনো প্রশ্ন উঠতো না, কারণ সরকার একটা দলীয় সরকার, উনি পরিবর্তন করতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কাকে বসালেন? যিনি ঋণ খেলাপিতে ছিলেন, 79 কোটি টাকার ঋণ খেলাপিতে ছিলেন এমন একটা ব্যক্তিকে, যিনি ব্যবসায়ী, তিনি তো ব্যাংকার না, ব্যবসায়ী, আপনি একজনকে আপনি বসালেন। তাহলে আপনি তো একটা দলীয়করণ করলেন। আপনি চিফ প্রসিকিউটর, আপনি সেটাও তো আপনি ধুম করে সরালেন। কিন্তু আপনি দেখেছেন যিনি যুক্ত হয়েছেন, আমি বললাম না অযোগ্য, কিন্তু হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কাজ করার মতো যোগ্যতা কিন্তু ছিল তাজুল সাহেবের, কিন্তু আপনি সরালেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন প্রত্যেকটা জায়গায় রন্দে রন্দে আপনার প্রশাসক বসালেন, বাংলাদেশে কি আপনি তো ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন যে আমরা একটা জাতীয় সরকার করব, মানে যারা যোগ্য তাদেরকে আমরা নিয়ে আসবো। রাজনৈতিক দলগুলো কি জাতীয় সরকারের অবস্থা রেখেছিল না, শেষ পর্যন্ত? জাতীয় সরকারকে আমি থিমটাকে মনে করি যে যারা যোগ্য তাদেরকে যোগ্য জায়গা বসানো, শুধুমাত্র আমরা দল কানা হব না। আচ্ছা, শুধুমাত্র দলীয় পরিচয় হলে তুমি যোগ্য, আর দলীয় পরিচয় হলে তুমি যোগ্য না, আমরা এই দল কানা হব না। কিন্তু আমরা সেই দল কানা তো হলাম, আমরা প্রশাসকগুলো নিয়োগ দিলাম। এর বাহিরে আপনি দেখেন বাংলাদেশ গভর্নর, উনি বাংলাদেশের যে বর্তমান গভর্নর হয়েছেন, তিনি বিএনপি নির্বাচন কমিটির যে পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তার মানে আমরা যত জায়গায় যা বসিয়েছি, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কি জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি কিন্তু সমালোচনা ঊর্ধ্বে ছিলেন। উনি এখনো পর্যন্ত এই যে আপনি 21 ফেব্রুয়ারি যে ফুল দিতে গেলেন, উনি গেলেন, ওনাকে বিএনপি শিক্ষকরা ওনাকে সামনে, উনি ভিসি তখনও, ওনাকে সামনে আসতে দেয় নাই। এই যে একটা মব তৈরি করলেন আপনি, এই একটা মব তৈরি করলেন আপনি আমাদের সংবিধানে একটা আছে, মানে এই যে ফুল দেওয়ার একটা বিধান আছে, একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রীর পরে মন্ত্রী পরিষদ, তারপরে হচ্ছে বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা দেখেছি বিরোধী দলীয় নেতার আগে ফুল দিলেন কে? 3 বাহিনী প্রধান। ওনারা কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মধ্যে কিন্তু পরে পড়েন আগে, এবং একটা পরিবার আগে ফুল দিলেন। তাহলে আপনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের এখানে ভায়োলেট করলেন, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো দেখেন আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় ভাষা শহীদদের নিয়ে দোয়া অনুষ্ঠান, সেখানে ভাষা শহীদদের জন্য দোয়া করা হচ্ছে। সেখানে কেন আমাদের জিয়াউর রহমান সাহেব, আমি রেসপেক্ট করি, ওনাকে সম্মান করি, বাংলাদেশের জন্য ওনার অবদান অনেক, কিন্তু ওনার নামটা নিয়ে কেন দোয়া করা হয়নি? ভিসিকে আপনি হেনস্থা স্বীকার করলেন। তাহলে যে এই মবের কোরবানি আপনার কথা বললেন, মবের কোরবানি তো হয় না। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসেছে আপনার বক্তব্যে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি নোটও করছিলেন, যদি একে একে বলতেন। ধন্যবাদ। আমি আপনাকে বলতেছি, প্রথমেই আমি বলি যে গণভোটের কথা। হ্যাঁ, বাংলাদেশে প্রথম গণভোটটা অনুষ্ঠিত হয় 1977 সালের 30শে মে। 30শে মে এর 40 দিন আগে, মানে 21শে এপ্রিল জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। তো তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার জন্য যে দেশের যে তৎকালীন যে অবস্থাটা ছিল, যে শূন্যতা ছিল, আওয়ামী লীগ বাকশালের পেটে ঢুকে গেছিল, আওয়ামী লীগ ছিল না, জামাত ইসলাম এটা রাষ্ট্রীয়ভাবে 72 সালে নাই করে দেওয়া হয়েছিল, মুসলিম লীগ নাই করে দেওয়া হয়েছিল, ও মানে কোনো সাম্প্রদায়িক নাম নিয়ে রাজনীতি করা যাবে না, এটা ছিল। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, এরা ছিল একেবারে মাটির নিচে গর্তে, মানে গোপন রাজনীতি করতেন বামরা। তো সেইখানে শুধুমাত্র আতাউর রহমানের রাজনৈতিক দল, মৌলানা ভাসানীর একটা রাজনৈতিক দল, মৌলানা ভাসানী মারা যাওয়ার পরে ওইটাও ম্রিয়মান ছিল, ন্যাপ। তো সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের হাতে ব্যবস্থা ছিল যে একটা গণভোটের আয়োজন করে মার্শাল ল প্রক্লামেশনের মাধ্যমে। তো মার্শাল ল আমি আপনাকে বলছি, দেখুন, না, দেখুন, 30শে মে 1977 থেকে 78 সালের 3 জুন, মানে 3রা জুন, দূরত্ব কত? 1 বছর, 1 বছর 3 দিন। মানে ওই 77 সালের 30শে মের গণভোটটাকে সামরিক বেসামরিক আমলারা এটাকে এমনভাবে করেন, এমন অবস্থা করেন যে 98% উপস্থিত, কোথাও 100+ হয়ে গেছে, 98% উপস্থিত, 98% ভোট প্রেসিডেন্ট হয়েছে। তো এটা প্রেসিডেন্ট এত বিরক্ত হন যে তখন তিনি সব রাজনৈতিক দলকে উদ্বুদ্ধ করেন এবং বহুদলীয় গণতন্ত্র, যেটা সবাইকে নিয়ে তাদেরকে ইলেকশনে রাজি করানো, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য ইলেকশন কমিশনকে প্রস্তুত করা, ওই গণভোটটা বাতিল করেননি তিনি। এইটা করে তিনি দ্রুত একটা প্রেসিডেন্ট নির্বাচনের দিকে যান। প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে 78 সালের 3রা জুন যে প্রেসিডেন্ট নির্বাচন হয়,
এই প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি ছিলেন জেনারেল উসমানী। তিনি গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে নৌকা মার্কায় ইলেকশনটা করেন, আর জিয়াউর রহমান জাতীয়তাবাদী জোটের পক্ষ থেকে নির্বাচনটি করেন। এখানে মুসলিম লীগ থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল, ন্যাব, বাসানি সহ এরা করেন। করার পরে তিনি, আপনি দেখুন এখানে বিষয়টা হলো 1984 সালের এপ্রিল মাস পর্যন্ত জেনারেল উসমানী বেঁচে ছিলেন। জেনারেল উসমানীর জীবদ্দশায় কোনোদিন বলে নাই জেনারেল উসমানী যে প্রেসিডেন্ট জিয়া ওনার তো বয়স অনেক ছোট, ওনার বাবার মতো দেখতেন জেনারেল উসমানীকে, জিয়া ভোটে কারচুপি করে আমাকে হারিয়ে দিয়েছে, কোনদিন বলেন না, তার জীবদ্দশায় বলেন নাই। তাহলে আপনি বলুন যে গণভোটের যে অভিজ্ঞতাটা, প্রথম গণভোটের অভিজ্ঞতা উনি ভালোভাবে নেন নাই, প্রেসিডেন্ট জিয়া নিজেই ভালোভাবে নেননি। তারপরে যে গণভোটটা 1985 সালে হয়, 84 সালে হয় এরকম, তো এটা এরশাদের গণভোটটা আমরা রুখে দিয়েছি। তারপরে যেটা গণভোট হয় 1991 সালের, সেটা আমরা, এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল। তো গণভোটের জন্য গণভোটকে এইখানে যে সব বৈধতার মাপকাঠি, এটাকে ধরার কোনো কারণ নেই, নাম্বার 1। নাম্বার 2, অন্যদিকে আমি আপনাকে বলছি যে বাংলাদেশে এইবার যে গণভোটটা হলো, ওইখানে প্রেসিডেন্ট জিয়ার প্রতি, তার নীতির প্রতি আস্থা আছে কিনা, এক কোয়েশ্চেনের উপর হচ্ছে। জেনারেল এরশাদের গণভোট হয়েছে এক কোয়েশ্চেনের উপর, জেনারেল পরবর্তী নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরশাদকে ক্ষমতায় দেখতে চান কিনা। তারপর সংসদীয় গণতন্ত্র থেকে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় পদ্ধতির সরকারে গিয়েছে, এটা আপনারা মানেন কিনা, দ্যাটস কোয়েশ্চেন। এখানে 84টি কোয়েশ্চেন, 4টি কোয়েশ্চেনের আন্ডার 84টি ধারা উপধারা, এইটা একেবারেই মানুষ বুঝতো না। এবং আমি আপনাকে বলি যে বিএনপি শুধু জাতীয় নির্বাচনের স্বার্থে গণভোটে হা বলেছে, এবং তারেক রহমান বলছেন গণভোটের হা। কিন্তু আমি আপনাকে বলি, গণভোটের পাশাপাশি যে বিএনপি নির্বাচিত হচ্ছে, বিএনপির পক্ষে, বিএনপির ইস্তেহারের বেসিসে মানুষ ভোট দিয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি আপনাকে বলছি, আপনি মানে কিভাবে নিশ্চিত করে বলবেন যে যেখানে বিএনপির বড় বড় নেতারা বলেছেন, কেন্দ্রীয় নেতারা, যে হ্যার পক্ষে ভোট দিতে, সেই কথা জনগণ বিশ্বাস করেনি? না, আমি বলছি সেটা নিয়ে কথা না, আমি বিএনপিকে ভোট দিয়েছে কি জন্য? না, বিএনপিকে তো ভোট দিয়েছে তার ইস্তেহারের জন্য, তার দায়িত্ব বেশি। গণভোটে হ্যাঁ চেয়েছে, তখন তো জনগণ, কিছু সংখ্যক জনগণ হলেও বিএনপির কথা হ্যাঁ ভোট দিয়েছে। বাট বিএনপি এই হা ভোট না ভোটে, আমি আপনাকে বলি যে পরিমাণ ছিল, কি বলে অবস্থাটা ছিল, যে ওই জায়গাগুলিতে যাই, আমি গণভোট নিয়ে আমি এইটুকুন বললাম, যে এইখানে গণভোটের অবস্থাটা খুব অস্পষ্ট ছিল। আপনি ইন্ডিয়া, আমি রিজার্ভ ব্যাংকের কথা, বাংলাদেশ ব্যাংকের কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিয়ায় জাস্ট কোভিডের পরে ইন্ডিয়ার যে 25তম গভর্নর ছিলেন, তার নাম শান্তিকান্তি দাস, ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার সবচেয়ে সংকটময় অর্থনীতির সময়ে শান্তিকান্তি দাস ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি কি আছে, তার ক্যারিয়ার কি জানেন? তিনি ইতিহাসের লোক, না, যদি সহজ করে দেয়, ইতিহাসের লোক। দেশ 2 বছর চালানোর পরে উনি সারা পৃথিবীতে যে গভর্নর হিসেবে, রিজার্ভ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে তিনি প্লাস পেয়েছিলেন। আচ্ছা, তো আমি আপনাকে বলছি, মুস্তাকুর রহমান সম্বন্ধে এখনই আচ্ছা কমেন্ট করার সময় আসে না। কিন্তু সাবেক যে গভর্নর আহসানিজ মনসুর সাহেবকে সরানো হলো, এটা তো একটা আহসানিজ মনসুর সম্বন্ধে একজন মানুষ ক্ষমতা থেকে, দায়িত্ব থেকে চলে গেছেন। আমাকে যদি আগে জিজ্ঞেস করতেন ক্ষমতায় থাকতে, আমি তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলি নভেম্বর 2024 থেকে। আপনার মনে আছে? আমার প্রশ্নটা ওইখানে না, আমার প্রশ্নটা হচ্ছে, সে খারাপ হতে পারে, ভালো হতে পারে, তাকে সরানোর যথাযথ প্রক্রিয়া মেইনটেইন করা হয়েছে কিনা, আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, তাকে যথাযথ প্রক্রিয়ার যে প্রশ্নটা, এটা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সরানোটা জরুরি ছিল, সরানোটা জরুরি ছিল। প্রক্রিয়াটা যথাযথ হয়েছে কিনা সেটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, বাট তিনি
এক একটা ব্যাংক থেকে হাজার হাজার লোকের চাকরি খাওয়া হয়েছে, তিনি ব্যাংকগুলোকে বারণ করেন নাই। এবং একটা ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা অনিয়ম করে ডিসবার্স করা হচ্ছে ইলেকশনের আগে, তিনি তা দেখেন নাই। বিএনপি সরকার কি সেই সব বিরোধী কোনো আমি action আপনাকে নেবে? বলছি, সেই সব নিয়ে আহসান এইচ মনসুর যে কি পরিমাণ ডক্টর ইউনূসের সাথে মিলে দলবাজি করেছেন, এটা আমি আপনাকে বলছি। ডক্টর ইউনূসের বিচার আচার যদি হয় আর কি, আমি বলছি যদি হয় কি এখন বিএনপি সরকার করবে, আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, আপনি একটা জিনিস দেখুন যে শেখ হাসিনা যখন ক্ষমতা নেন, তার তখন বাংলাদেশের 37 বছরের ঋণ ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। আচ্ছা, শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে যান, তখন ঋণ ছিল 18,31,000 কোটি টাকা। 18,31,000 কোটি টাকা। আর ডক্টর ইউনূস এই 31শে ডিসেম্বর পর্যন্ত, আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 1 বছর 5 মাসে তিনি প্রায় 3,18,000 কোটি টাকা, মানে ডক্টর ইউনূস যখন যান তখন বাংলাদেশের ঋণের পরিমাণ 21,49,000 কোটি টাকা। মানে এইখানে হচ্ছে যে 3,18,000 কোটি টাকা ডক্টর ইউনূস ঋণ নিয়েছেন। ডক্টর ইউনূস 1.5 বছরেরও কম সময়ে 3,18,000 কোটি টাকা ঋণ নিলে প্রতি বছর হিসাবে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। মানে হাসিনার চেয়ে বেশি ঋণ নিয়েছেন। হাসিনার যেটুকুন দৃশ্যমান উন্নতি আছে প্রতি বছরে, তা নাই কিন্তু। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূস 3,18,000 কোটি টাকা ঋণ নিলেন, যে এই ঋণটা কি করেছেন, কি করেছেন, এটা তো এক্সপ্লেনেশন তো চাওয়া যাইতেই পারে। আমরা বলছি না যে তিনি চুরি করে ফেলছেন, তিনি কাউকে দিয়ে ফেলছেন, এটা এই অভিযোগ করছি না। কিন্তু আমি বলবো যে তারেক রহমানের সরকার, তার কাছে জানা উচিত যে আহসান এইচ মনসুর এবং তার যে অর্থনীতি ও অর্থমন্ত্রী ছিলেন সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে এই 3 লক্ষ কোটি টাকা যে আপনারা ঋণ করলেন 1 বছর 4 মাসে 31শে ডিসেম্বর পর্যন্ত, এরপরটা জানি না, এরপরটা আমরা ডাটা পাই নাই, মানে 1.5 মাসের ডাটা পাওয়া যায় নাই। তো এইটা কি করছেন এটা তো জানা যেতেই পারে। আপনি ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, এই লোকটার নেপোটিজম, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র কি করেন নাই আমাকে বলেন তো। আচ্ছা, জি। নাম্বার 2 হচ্ছে যে ডক্টর ইউনূস একজন অভ্যাসগত ট্যাক্স ফাঁকিবাজ। তিনি তো নোবেলের ট্যাক্স দিবেন না, বাংলাদেশ কিন্তু লটারির উপর ট্যাক্স আছে, তো নোবেলের উপর ট্যাক্স দিবেন না, বড় কথা, ভালো কথা। উনি একটা অধ্যাদেশ জারি করিয়েছেন যে পরবর্তীতে কেউ নোবেল পেলেও সেটা তো নোবেল ট্যাক্স নেওয়া যাবে না। ওনার যে সমালোচনার জায়গাগুলো, আপনি রাষ্ট্রপতিকে তিনি ঈদের নামাজে যেতে দেন না, তার প্রটোকল ছোট হয়ে যাবে, এই জন্য আপনি প্রতিহিংসা। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসেছে সামনে, বিএনপি কোনো ব্যবস্থা নেবে না, রাষ্ট্রপতির প্রেস উইং থেকে তিনি সব কর্মচারী সরিয়ে নিয়েছেন। উনি বলেছেন, উনার প্রতিনিধি আলী রিয়াজ, তিনি বলছেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা দরকার, অথচ তিনি রাষ্ট্রপতির যে একটা নিয়মতান্ত্রিক ক্ষমতা আছে, যে প্রতিবার প্রধানমন্ত্রী বা কি বলে প্রধান উপদেষ্টা বিদেশ গেলে তার কার্যক্রম সম্বন্ধে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, সেই কাজটা তিনি করেন নাই। অথচ তিনি যাহা অ্যাডভাইস করেছেন, যাহা বলেছেন নীতি জনগণের কাছে, তিনি তার প্রত্যেকটার বিপরীত কাজ করেছেন। এই সম্পর্কে আমি মনে করি যে ডক্টর ইউনূসের সাবেক সরকারের সাথে আলোচনা করাই যেতে পারে যে আপনারা এইগুলা কেন করলেন না, আমাদেরকে এই সম্বন্ধে অভিজ্ঞতা, যদি কোনো অনিয়ম দেখে বিএনপি ব্যবস্থা নেবে, অভিজ্ঞতার কথা তো শেয়ার করতে পারে। প্রথম তো ধন্যবাদ আপনাকে। না, প্রথম আপনি বলেন যে আইনগত ব্যবস্থা, মানে তো আইনগত ব্যবস্থা, আইনগত ব্যবস্থা আমি মনে করি তিনি একটা জরুরি সময় ছিলেন, আমি তার প্রতি এত কঠোর হতে বলবো না। আচ্ছা, তবে তার সাথে বিষয়গুলো শেয়ার করা যেতে পারে, আপনি করলেন। আচ্ছা, জি, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা একটু শুনতে চাই আল মামুন রাসেল, আপনি শুনছিলেন, যদি ঠাকুর ভাইয়ের বক্তব্যের উপর কিছু বলেন, এরপর আমি পরের প্রশ্নে যাব। জি, দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো খুব খারাপ মানুষ, তো ভালো মানুষ তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব খুব ভালো মানুষ, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব শেখ হাসিনা সুপিরিয়র লায়াবিলিটির কারণে, যে কারণে ফাঁসি হয়েছে, রাষ্ট্রপতি হিসাবে এই যে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার জন্য কিন্তু রাষ্ট্রপতি সেও সেম লায়াবিলিটি, লায়াবল, সে সুপিরিয়র লায়াবিলিটি হিসাবে। এবং কি এই যে রাষ্ট্রপতি, এ রাষ্ট্রপতি
আমি কিন্তু সাধারণ মানুষ বললে হয়, আইনজীবী বলতে পারে না এটা? না 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 না, কেন? আইনজীবী বলতে পারে না। আপনি এই রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে কিভাবে? যে রাষ্ট্রপতি নিজে বলেছেন আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, এই রাষ্ট্রপতি ছিলেন। এই রাষ্ট্রপতি নিজে রাষ্ট্রপতি হওয়ার পর বক্তব্যে বলেছেন, আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছেন যে খাম্বা নিয়ে কথা বলেছেন। আমরা তো আলোচনা করছি, আমরা তো আলোচনা করছি, আমরা ঝগড়া করছি না। রাষ্ট্রপতিকে আমাদের সংবিধান কিছু ছাড় দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, বা আমাদেরকে তাকে তো এই জন্য রাষ্ট্রপতি থাকাকালীন কার্যক্রমকে চ্যালেঞ্জ হয় না। না না না, ওইটা বলছি না, আমি ওইটা বলছি না। আমি বললাম এই রাষ্ট্রপতি তো দলীয় যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন আমি ছাত্রলীগের কর্মী ছিলাম। শেখ হাসিনার ধুলিকণা মানে কি বলে পায়ের ধুলিকণা নেওয়ার জন্য উনি কয়েক মাস নিচ্ছিলেন না। যে রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছিলেন এই যে খাম্বা বসাইছেন দুর্নীতির বিষয়ে ডিরেক্ট বলেছিলেন, বক্তব্য কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া আছে। এই রাষ্ট্রপতি, আমি আপনাকে আজকে এই টকশো থেকে বলে রাখলাম, এই রাষ্ট্রপতি চুপ্পুর সাহেব রিসেন্টলি কয়েকদিনের মাথায় সে বলবে এই যে 26 সালে বলেছে না যে সব অসাংবিধানিক কাজ করেছে। ইউনূস সাহেবের সবচেয়ে অসাংবিধানিক কাজ হচ্ছে জানেন 29 সালে নির্বাচন ছিল, 26 সালে করেছেন। কারণ সাংবিধানিক নির্বাচন হচ্ছে 29 সালে, সেটা 26 সালে করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অসাংবিধানিক কাজ। এবং এই রাষ্ট্রপতি চুপ্পুর সাহেব রিসেন্টলি আপনি শুনবেন সে বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবে। আজকে ইউনূস সাহেব আমরা বলছি না খারাপ, ইউনূস সাহেব যে ইলেকশনটা আয়োজন করেছেন, ইলেকশনের ঘোষণাটা কোথা থেকে দিয়েছেন জানেন? কখন হবে? লন্ডনে বসে তারেক রহমান সাহেবের সাথে এই ডক্টর খলিলুর রহমান যিনি আজকে এই মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সে লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে হবে। তো সুতরাং এই রাষ্ট্র এই ডক্টর সেখানে বলেছেন ওনার দরকার ছিল দেশে এসে বলা যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করব, সেটা করেন নাই। তারেক রহমানের সাথে মিটিং করলেন, তারেক রহমানের সাথে তো আপনি বললেন এই জনগণের তখন উন্মুখ হয়েছিল ডেটা জানার জন্য। বিভিন্ন দল যেমন জামাতের পক্ষ থেকে একরকম বলা হয়েছে এক সময় হওয়ার জন্য, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একরকম হওয়ার জন্য, পরবর্তী তারেক রহমান সাহেবের সাথে বসে লন্ডনে বসে সেখানে বলা হয়েছে। ডক্টর খলিলুর রহমানকে যখন উপদেষ্টা বানানো হলো বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন, সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন যে একটা দ্বৈত নাগরিক বাংলাদেশের নাগরিক না তাকে কিভাবে উপদেষ্টা করা, সেখানে প্রশ্ন তুলেছিলেন। সে ডক্টর খলিলুর রহমান সাহেবকে আজকে আমরা কি দেখলাম? অ্যাওয়ার্ড স্বরূপ নাকি রিওয়ার্ড স্বরূপ নাকি কেন? সরাসরি ছাত্র উপদেষ্টা, আপনি বলেছেন ছাত্র উপদেষ্টাদেরকে যে তোমরা যদি রাজনীতি করতে চাও উপদেষ্টা থেকে সরে আসো, তারপর রাজনীতি করো। কিন্তু আপনি খলিলুর রহমান সাহেব উপদেষ্টা ছিলেন, যিনি মানে রেফারি ছিলেন, তাকে এনে আপনি বিজয়ী দলের এই কি বলে ফুলের মালা দিয়ে দিলেন। তার মানে কি রেফারিতে ঝামেলা করছে সে? রেফারিতে ভাই কমন সেন্স ব্যবহার করি আমরা। আচ্ছা, সে রেফারি থাকা অবস্থায় ঝামেলা করছে, না হলে আপনি বিজয়ী দলের সাথে তাকে ফুল দিয়ে বরণ করছেন কেন? ডক্টর খলিলুর রহমান সাহেবকে জেনে তো সবচেয়ে খারাপ আপনি বলেছিলেন, এখন আপনি বিজয়ী দলের সাথে তাকে ফুলের মালা দিচ্ছেন কেন? এগুলো তো সন্দেহ তৈরি হয়। ডক্টর মোহাম্মদ, আমি অবাক হব না, এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি সরাসরি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের প্রেসিডেন্ট করে এই বর্তমান প্রধানমন্ত্রী, এটাও আমি অবাক হব না। এমনও হইতে পারে 2 মাস পর আপনি শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে। হতেই পারে, আপনি তো বললেন যে যোগ্যতার ভিত্তিতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে হবে, কিন্তু যারা রেফারি ছিল তাদেরকে তো আপনি পারেন না বিজয় দলের পুরস্কৃতের মধ্যে রাখতে পারেন না আপনি, তারা তো রেফারি ছিল। যদি আপনি রাখেন তাহলে ধরে নিতে হবে রেফারি অবস্থায় উনি ঝামেলা করেছেন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং নিয়ে তো বিভিন্ন কথা আসছে, আমি বললাম না হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে তো কথা আসছে, কথা তো এসেছে, একটা ডিপ স্টেট বিভিন্ন তথ্য বিভিন্ন কথার কারণে হয়েছে। কিন্তু আপনি যদি এই যে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা নির্বাচনের 2 মাস আগে গিয়ে ভারতের প্রতিরক্ষা এর সাথে এই দেওয়ালের সাথে মিটিং করেছে, অজিত দেওয়ালের সাথে কি মিটিং করেছে না? করেছে তো। তো সুতরাং আমরা এগুলো উড়িয়ে দিতে পারবো না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মোশাররফ একটা কথা বললেন, কূটনৈতিকভাবে করতে পারেন না? না, পারেন, কিন্তু পারেন, এগুলো সন্দেহ তো তৈরি হবে। শোনেন, আপনি রাজনীতিতে আমরা তো এমন অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, আপনাকে অবিশ্বাসের জায়গা এমন ভাবে তৈরি হয়েছে, আপনি যখন যে ডক্টর খলিলুর রহমান নিয়ে আপনি সবচেয়ে বেশি কথা বলেছেন, তাকে যখন আপনি আপনার টেবিলে বসালেন তখন তো সন্দেহটা তৈরি হয়। এই সন্দেহগুলোতে এবার আসেন, বিএনপি গণভোটে হায়ের ক্যাম্পেইন করেছেন। আচ্ছা, বিএনপিকে কিন্তু মানুষ ভোট দিয়েছে। আপনি যখন, আমি শেষ করে দিচ্ছি, বিএনপিকে এই মোশাররফ বললেন জাতীয় নির্বাচনের স্বার্থে ওনারা গণভোটে হার কথা বলেছেন। আমি জাতীয় নির্বাচনের স্বার্থে না, ক্ষমতা আসার স্বার্থে। আচ্ছা, আপনি ক্ষমতা আসার স্বার্থে বলেছেন, কারণ আপনি যখন গণভোটে হাঁ ক্যাম্পেইন করছেন তো মানুষ ধরে নিচ্ছে আপনি গণভোটের পক্ষে। তো সুতরাং আপনাকে যে ভোটগুলা আপনি গণভোটের পক্ষে মনে করে যারা আপনাকে ভোট দিয়েছে তাদের সাথে কি আপনি বেইমানি করলেন না? আপনি করলেন তো তাদের সাথে বেইমানি। যারা আপনাকে, আপনি যে 50% ভোটটা পেলেন, আপনি যে 50% ভোটটা পেলেন,
এটা তো আপনি যে গণভোটের হ্যাঁ ক্যাম্পেইন করলেন, প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন তিনি বলেছেন হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য বলেছেন। তার মানে যে জনগণ আপনাকে হ্যাঁ ক্যাম্পেইনের কারণে জুলাইয়ের আপনি পক্ষ শক্তি হিসেবে, সংস্কারের পক্ষ শক্তি হিসেবে দেখেন, গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় ক্ষতিকার, জনগণের লাভ, কিন্তু এখনো দলের সংস্কারকে ক্ষতি। অস্বীকার করেনি। কিন্তু আপনি যদি শপথ গ্রহণ না করেন, আপনি যদি শপথ গ্রহণ, আপনি যদি সংস্কার কমিশন এর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমি আপনাকে একটু আগে সংবিধানের কথা বললাম, সংবিধানে বলা আছে 142 দিয়ে আপনি সংবিধানের সকল কিছু পরিবর্তন করতে পারবেন না। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ লাগবে। গণপরিষদ ছাড়া বেসিক স্ট্রাকচার, সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না। আপনি সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে চান, আপনি সাধারণ এই সংসদ দিয়ে পারবেন না। আমরা 142 দিয়ে সংবিধান পরিবর্তন হয়, কিন্তু 142 দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচারে আপনি দেখেন 7-এর আমি আপনাকে একবার কোট এন্ড আনকোট করে বলি, 7-এর কতে ডিরেক্ট বলা আছে, হাসিনা করে গেছে, আমি না অলরেডি বাদ দিয়ে দিছি। না পারবেন না আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না। বেসিক স্ট্রাকচারে হাত দিতে হলে আপনাকে গণপরিষদ লাগবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আপনি জানেন এরশাদের আমলে আমাদের হাইকোর্টের বিভাগকে বিভিন্ন বিভাগে নেওয়া হয়েছিল, হাইকোর্টের ডিভিশনকে নেওয়ার জন্য। তখন অ্যাপ্লাইড ডিভিশন বলেছেন যে আমাদের যেহেতু হচ্ছে এই কি বলে প্রাদেশিক গভর্নমেন্ট না, তো সুতরাং আপনি নিতে পারবেন না, এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে ভায়োলেশন। এটি করতে হলে আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ করা লাগবে, গণপরিষদ করা লাগবে, সেজন্য পারে নাই। তো সুতরাং আপনি যদি দ্বিপক্ষ বিশিষ্ট করতে চান, আপনি যদি দ্বিপক্ষ বিশিষ্ট করতে চান তাহলে 142 দিয়ে আপনি করতে পারবেন না। আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, সংস্কার এই গণপরিষদে শপথ নিতে হবে। গণপরিষদ 3 মাসে, এর আগে 1970 সালে সেম হয়েছিল, এলএপও হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। সেটা তখন সেই অর্ডারে বলা হয়েছিল যে সত্তর নির্বাচনে যারা জয়ী হবে তাদের প্রথম 3 মাস তাদের কাজ হবে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা সংবিধান প্রণয়ন করবে, এরপরে তারা জেনারেল অ্যাসেম্বলিতে কনভার্ট হবে। সুতরাং এই যে আজকে যারা শপথ নিয়েছিল তাদের দরকার ছিল প্রথম 3 মাস গণপরিষদের সদস্য, এরপরে জেনারেল অ্যাসেম্বলি সদস্য হওয়ার দরকার ছিল। কিন্তু আমরা শপথ না নিয়ে আমরা এটাকে সম্পূর্ণ ভায়োলেশনে চলে গিয়েছি। এটা ডক্টর ইউনূস স্যার এবং জামায়াতের খেলা ছিল যে বিএনপি যদি সেকেন্ড শপথটা নিত তাহলে সেকেন্ড শপথ নিলে 180 কার্য দিবস ডক্টর ইউনূস থাকবেন, আর তারেক রহমান গিয়ে 60 জনকে নিয়ে 60 জন, মানে দেখুন আমার 142 ভাই তো বললো 142-তে সংবিধানের পরিবর্তন করতে 200 জন লাগে, 200 জনের স্বাক্ষর লাগে। আর উনাদের যে প্রস্তাবনা মানে 25 জন, আলী রিয়াজ এবং 25 দলের 50 জন যেটা স্বাক্ষর করেছেন, সেই 50 জনের মধ্যে 30 জন পার্লামেন্টে আসে নাই, 30 জনই ফেল করছে। হ্যাঁ দেখেন, 30 জনই ফেল করছে। এরা বলছেন কি আপনার 300 আসনের 60 জনে কোরাম হবে, সাধারণ সংখ্যা গরিষ্ঠ মানে 31 জন সংবিধান সব উলট পালট করে ফেলবে। তাহলে কোনটা বিবেচনাযোগ্য? আমার 200 জন যেটা বিবেচনা করবে এটা যোগ্য, না 31 জন বিবেচনা করবে এটা যোগ্য? আর এই ডক্ট্রিন যেটা 25 জন যেটা স্বাক্ষর করছেন, এই 30 জনকে জনগণ প্রত্যাখ্যান করছে, এরা সব ইলেকশন করছে। আচ্ছা, এবং 30 জনই, ইভেন মিয়া গোলাম পড়ুয়া সহ 30 জনকে আমি শেষ করছি যে এই জন্য আমি আপনি বলছি যে আর 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে 7-এর কো এবং 7-এর খো আসছে 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে, এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে ছিল না। আপনার প্রশ্ন স্পষ্ট, অলরেডি হাইকোর্ট অলরেডি 7-এর কো এবং খো 15th অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে 7-এর ক এবং খ এবং শেখ মুজিবের ছবি টবি লাগানো এগুলো সব বাতিল হয়ে গেছে। জি রাসেল যদি একটু বলতেন। দেখেন আপনি যদি দ্বিকক্ষ বিশিষ্ট এই করতে চান, সংসদ পার্লামেন্ট সেটা করতে চান, সেটাও আপনাকে বেসিক স্ট্রাকচার পরিবর্তন হবে, সেটাও আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ লাগবে, আপনাকে গণপরিষদ লাগবে। তো সুতরাং আপনি মেইন যদি আপনাকে সংবিধান হাত দিতে হয়, সংবিধান প্রথম কথা হচ্ছে যখন গণঅভ্যুত্থানের পরবর্তী কথা আসছিল যে সংবিধান বাতিল করার জন্য, তখন বিএনপির কথা হচ্ছে না, আমরা সংবিধান বাতিল না করে আমরা সংবিধানের সংশোধন করি। গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছিল, অন্য কেউ করে নাই। শুধু দ্বন্দ্ব হয়েছিল কখন হবে, আগে হবে নাকি পরে হবে, নির্বাচনের দিন হবে। গণভোটের কারণে গণভোটটা চাইছিল বিএনপি, যে গণভোটের কারণে গণভোট দিয়ে আমরা বৈধ করবো, কারণ আমাদের প্রথম গণভোট আমাদের জিয়া রহমান সাহেব করেছিলেন, সুতরাং গণভোটের পক্ষে আপনি জয়ী হওয়ার পর ধন্যবাদ মামুন রাসেল, ধন্যবাদ মোশাররফ আহমদ ঠাকুর। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।